উড়ো উড়ো হে স্বাধীন বাংলার স্বর্ণোজ্জ্বল নিশান। দাউদ খান কারানির দেহে প্রাণ আছে যতক্ষণ, ততক্ষণ তুমি সগৌরবে উড়তে থাকো। দাউদ খানের প্রাণ যদি মিলিয়ে যায় বাতাসে, দুশ্মন এসে তোমায় যদি মিশিয়ে দেয় ধুলোয়, তুমি সেখান থেকেই পথিকদের ডেকে বলো, বাংলার স্বাধীন সুলতান দাউদ খান কাররানি জান দিয়েছেন, তবু মান দেননি, তিনি কখনো মান দেননি। আনুষ্ঠানিকভাবে পতাকা উড়িয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালেন বাংলার সুলতান দাউদ খান কাররানি। রাজমহলের যুদ্ধযাত্রার প্রাক্কালে তিনি সামরিক কায়দায় সালাম জানালেন উড্ডীন পতাকায়, মন প্রাণ ঢেলে মোনাজাত করলেন আল্লাহ তাআলার দরবারে। তারপর তিনি চোখ মুছিয়ে লাফিয়ে উঠলেন অশ্বে, কোষবদ্ধ তলোয়ার ক্ষিপ্রহস্তে টেনে ঊর্ধ্বমুখী করলেন। রবির করে ঝলসে উঠল তলোয়ার, জ্বলে উঠল দাউদ খানের দু চোখ। তিনি মুখ ফিরিয়ে বীর সেনানী কালা পাহাড়কে বললেন, জঙ্গি চাচা, জান বাজি রাজমহল। লাগাম টেনে দাউদ খান অশ্ব ছুটিয়ে দিলেন। চমকে উঠে সেনাপতি কালা পাহাড় মুহূর্তের জন্য হারিয়ে গেলেন 10 বছর অতীতে। তিনি যেন শুনতে পেলেন, জঙ্গি চাচা, জান বাজি ওই বজরা। লহমাখানেক তন্ময় থেকে লাগাম টানলেন তিনিও। সজ্জিত বাহিনীকে অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েই তিনি ছুটতে লাগলেন সুলতানের পশ্চাতে। 10 বছর আগে দুশ্মন ত্রাস কালা পাহাড় বাংলার সুলতান সুলাইমান খান কাররানির অধীনে তখন একজন ফৌজদার। তিনি সবে নমুসলিম। বিস্ময়কর রণনৈপুণ্য আর বিগ্রহ বিদ্বেষের কারণে তামাম নাম হারিয়ে তখনও তিনি পুরোপুরি কালাপাহাড় হননি। তখনও তিনি রাজু খান বা মোহাম্মদ রেজা খান, চাঁদ খান বা অন্য নামেও ডাকেন তাকে কেউ কেউ। সুলতান দাউদ খান কাররানি তখন তরুণ যুবক। তিনি তখন শাহজাদা দাউদ। দিল্লির ফৌজের আনাগোনা তখন থেকেই এই দুয়ের না পছন্দ। গঙ্গা নদীর তীর বরাবর শাহজাদা দাউদ খান অশ্বপৃষ্ঠে ছুটছেন, ঘোড়সাওয়ারি বিদ্যা আরও রপ্ত করে নিচ্ছেন। সঙ্গে আছেন বাঘা ফৌজদার রেজা খান। ঘোড়সাওয়ারি বিদ্যায় রেজা খানের পারদর্শিতা অনন্য। প্রভুপুত্র দাউদ খানের নিত্যসঙ্গী তিনি। দাউদ খানের সমর বিদ্যায় তাকে তালিম তাঁরই দেয়া। উভয়ের সম্পর্ক খুব ঘনিষ্ঠ, মন মানসিকতা এক। গঙ্গার তীরে উভয়ে পাশাপাশি ছুটছেন, কখনো বা ক্ষিপ্র বেগে, কখনো বা ধীর লয়ে। দূর থেকে ফেরার পথে তারা এক নজর দেখলেন একটা ছুটন্ত বজরা তান্ডার দিকে আসছে। মাঝি মাল্লা ছাড়া বজরার বহিরাংশ আর কাউকে না দেখে তারা তা ভ্রুক্ষেপের মধ্যে নিলেন না। বজরাটাকে পেছনে ফেলে চলে এলেন। দীর্ঘক্ষণ ছোটাছুটি করার পর বিরামের প্রয়োজনে তারা অশ্বের লাগাম টেনে ধরলেন এবং সামনে পিছিয়ে ইতস্তত ঘোরাফেরা করতে লাগলেন। কিছুক্ষণ এভাবেই কাটল। এরপর আকস্মিকাত আর্তনাদে তারা চমকে উঠে সামনে চেয়ে দেখলেন নদীর তীর পাহারাদার এক প্রহরী তাদের দিকে ছুটে আসছে আর আর্তচিৎকারে চিৎকার করে বলছে, হুজুর, হুজুর, দুশ্মন। পাহারাদার কাছে আসতেই দাউদ খান প্রশ্ন করলেন, দুশ্মন কোথায়? পেছনে ইঙ্গিত করে পাহারাদার ব্যস্ত কণ্ঠে বললেন, ওই হুজুর, ওই। সঙ্গে সঙ্গে সামনে চেয়ে শাহজাদা দাউদ খান আর ফৌজদার রেজা খান সবিস্ময়ে দেখলেন তান্ডার এক প্রান্তে বস্তির এক ঘাটে ছুটন্ত ওই বজরাটি এসে ভিড়েছে এবং একদল সশস্ত্র সিপাহী বজরা থেকে নেমে ঘাটের উপর জটলা করছে। তা দেখে দাউদ খান বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলেন, ওরা কারা? জবাবে প্রহরীটি বলল, ফৌজ হুজুর, ফৌজ, দিল্লির বাদশার ফৌজ। সচকিত হয়ে শাহজাদা বললেন, দিল্লির বাদশার ফৌজ? জি হুজুর, একদল সিপাহী আর একজন সালার। ওরা এখানে কেন? নৌ ভ্রমণে এসেছে, ওরা ওই বস্তির ওদিকে যাবে। কেন কেন? উদ্দেশ্য ওদের সন্দেহজনক হুজুর, বোধ হয় কোনো বদ মতলবে এসেছে।
তাজ্জব, বাঙ্গালার জমিনে বিদেশি ফৌজ, সুলতানের অনুমতি আছে ওদের? জি না, সেই কথা বলতে ওরা আমাকে ধরে বেদম প্রহার করেছে হুজুর। শাহজাদা দাউদ ও ফৌজদার রেজা খান একসঙ্গে চমকে উঠলেন। এতক্ষণে তারা খেয়াল করে দেখলেন প্রহরীটির পরিধেয় ছিন্ন ভিন্ন, চেহারা বিধ্বস্ত। উভয়ে একসঙ্গে সরসে বললেন, প্রহার করেছে তোমাকে? কাঁদো কাঁদো হয়ে প্রহরীটি বলল, মেরেই ফেলতো হুজুর, হাতে পায়ে ধরে আমি জানটা বাঁচিয়ে এসেছি। তারা হুঙ্কার ছেড়ে বলছে, দিল্লির বাদশার ফৌজ আমরা, তুচ্ছ এই বাঙ্গালার অধিপতির অনুমতি নিতে হবে আমাদের, না তাকে পরোয়া করি আমরা? দাউদ খানের দু চোখ জ্বলে উঠল। তিনি রেজা খানের দিকে জিজ্ঞাসু নেত্রে তাকালেন। রেজা খানও এ খবরে গরম হয়ে উঠেছিলেন। স্পর্ধা এদের বরদাস্ত করার বাইরে এ চিন্তা তিনিও করছিলেন। কিন্তু তারা স্রেফ দুইজন, দুশ্মনের এক পাল, একটা সশস্ত্র বাহিনী। সুতরাং রাজধানীতে ফিরে গিয়ে প্রস্তুত হয়ে আসবেন কিনা ভাবতেই শাহজাদা দাউদ কোষ থেকে তলোয়ার বের করে বললেন, রেজা খানকে উদ্দেশ্য করে সবিক্রমে, জঙ্গি চাচা, জানবাজি ওই বজরা। বলে তিনি সঙ্গে সঙ্গে অশ্ব ছুটিয়ে দিলেন। রেজা খান কথা বলার কোনো মৌকা পেলেন না। শাহজাদার এ আকস্মিক পদক্ষেপে তিনি হতভম্ব হয়ে গেলেন। করার কিছুই নেই দেখে তিনিও তৎক্ষণাৎ শাহজাদার সাহায্যার্থে অশ্ব ছুটিয়ে দিলেন। বিদ্যুৎ বেগে ছুটে দিল্লির ফৌজের সামনে এসে শাহজাদা দাউদ খান হুঙ্কার দিয়ে বললেন, হটাও বজরা, জলদি। দিল্লির সালার দাউদ খানকে চেনেন না। তিনিও গর্জে উঠে বললেন, হুঁশিয়ার, দিল্লির বাদশাহ শাহনশাহ জালালউদ্দিন মোহাম্মদ আকবর শাহর ফৌজ ফের বদতমিজি করলে? খামোশ কমবख्त, जाओ, भाग जाओ यहां से अब भी। क्या बात, पकड़ो इन नादान को। সিপাহীদের ইঙ্গিত দিয়ে দিল্লির সালার তলোয়ার টেনে দাউদ খানের দিকে এগোলেন। দাউদ খান সঙ্গে সঙ্গে বাঘের মতো ঝাঁপিয়ে পড়লেন তার উপর। শুরু হলো লড়াই। সিপাহীরা একসঙ্গে ছুটে এসে দাউদ খানকে ঘিরে ধরার উদ্যোগ করল। ইতোমধ্যে রেজা খান ছুটে এসে উল্কাবত তাদের সামনে পড়লেন এবং ক্ষিপ্রবেগে অশ্ব ও ওসি চালনা করে তাদের তটস্থ করে তুললেন। অশ্বারূঢ় দাউদ খানের সামনে এক লহমাও টিকতে না পেরে দিল্লির সালার চেয়ে ছিচকে এসে সিপাহীদের দলে ঢুকলেন এবং সকলে একযোগে এই দুজনের সাথে লড়াই করতে লাগলেন। তারা দুজন অশ্বারোহী হলেও পদাতিক দিল্লির ফৌজ সংখ্যায় অনেক। অল্পক্ষণের মধ্যেই দিল্লির ফৌজ চারদিক দিয়ে ঘিরে ধরল তাদের। একমাত্র অতুলনীয় রণনৈপুণ্য ছাড়া এদের এঁটে ওঠা তো দূরের কথা, যান নিয়ে পালিয়ে যাওয়ারও অবকাশ আর ছিল না। কিন্তু রেজা খানের সে নৈপুণ্য অপরিসীম ছিল। শাহজাদা দাউদও ইতোমধ্যেই শক্ত একজন লড়াকু। তাই এই সমবেত হামলার মুখে তারা সবিক্রমে টিকে রইলেন এবং মরিয়া হয়ে লড়তে লাগলেন। ভাবনায় পড়লেন দিল্লির সালার। অতি সহজেই কবজা করবেন এদের, এই ছিল তার ধারণা। কিন্তু কবজা করতে গিয়ে যে নিজেরাই বিপর্যস্ত হয়ে পড়বেন, এটা তিনি ভাবেননি। এতক্ষণে তিনি বুঝতে পারলেন এরা কোনো সাদামাটা অশ্বারোহী নন, দুর্ধর্ষ যোদ্ধা। দিল্লির বাদশার প্রতি বাঙ্গালার সুলতানের নমনীয় ভাব দেখে সবাই তারা ভেবেছিলেন দিল্লির ফৌজের নাম শুনলেই চুপসে যাবে বাঙ্গালার মানুষ, টু শব্দ কেউ করবে না, বরং ভয়ে তরাসে সবাই তাদের সম্মান সমাদর করবে। এমনই এক পুলকের বশবর্তী হয়ে বাঙ্গালার জমিনে তারা রঙ্গ করতে এসেছিলেন। এক্ষণে এইভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় প্রমাদ গুললেন দিল্লির সালার। একে তো ভিন্ন মুলুক, তাতে ফের খবর পেয়ে শহর থেকে আরও কিছু সেপাই এসে এদের সাথে যোগ দিল। কি ভয়াবহ পরিস্থিতি হতে পারে তা ভাবতেই এবং আন্দাজ করে তার গা শিউরে উঠল। ইতোমধ্যে রেজা খানের বেপরোয়া আঘাতে কয়েকজন দিল্লির সেপাই গুরুতরভাবে জখম হয়ে বজরার দিকে দৌড় দিল। পরিস্থিতি প্রতিকূল দেখে দিল্লির সালার তার সেপাইদের তড়িৎ বেগে বজরায় ওঠার নির্দেশ দিলেন এবং নিজেও পড়িমড়ি করে বজরায় উঠে গিয়ে ভাসিয়ে দিলেন বজরা। দুশ্মনদের তাড়া করে শাহজাদা ও রেজা খান ঘাটের নিচে এসেছিলেন। তরবারি কোষবদ্ধ করে
এবার তারা ঘাট থেকে উপরে উঠে এলেন এবং অশ্ব থেকে নেমে জমিনে বসে বিশ্রাম নিতে লাগলেন। ছোটখাটো কিছু আঘাত তাদের গায়েও লেগেছিল। উষ্ণিস ছিঁড়ে তারা তাদের ক্ষতস্থান বাঁধতে শুরু করলেন। এভাবে কিছুক্ষণ কেটে গেল। এরপরেই হঠাৎ তারা পুনরায় অশ্বপৃষ্ঠে লাফিয়ে উঠলেন এবং তলোয়ার খুলে হাঁক দিলেন, খবরদার! প্রাসঙ্গিক ঘটনা, ইতোমধ্যে আর একখানা বজরা এসে ঘাটের পাশে থামল এবং ঘাটে ভেড়ার উদ্যোগ করল। মাঝি মাল্লা ছাড়া এ বজরারও বাইরে কেউ ছিল না। ভেতরে কারা আছে তা অজ্ঞাত। ফলে বজরা দেখে গর্জে উঠলেন উভয়ে। লাগাম টেনে শাহজাদা ঘাটের কাছে এগিয়ে এলেন এবং হুঙ্কার দিয়ে হুঁশিয়ার বললেন, জানের মায়া থাকলে বাঙ্গালার জমিনে পা রাখার দুঃসাহস কেউ করবে না। মাঝি মাল্লারা হতভম্ব হয়ে গেল। তারা বজরার গতি থামিয়ে দিয়ে ঘাটের পাশে ভাসতে লাগল। ঘটনা কি কিছুই তারা বুঝে উঠতে পারল না। খানিক পরে মাঝি মাল্লাদের একজন সাহস করে উঠে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে বলল, আমাদের কসুর কি হুজুর? কি করেছি আমরা? শাহজাদা থমকে গেলেন। তিনি খেয়াল করে দেখলেন এ বজরার ধরন গড়ন আলাদা। খেয়াল করে তিনি উচ্চকণ্ঠে পাল্টা প্রশ্ন করলেন, কার বজরা এটা? জবাবে মাঝি বলল, জি হুজুর, আমাদের কহলগামের মালিকের। কারা আছে বজরায়? যাত্রী আছে হুজুর, যাত্রী। যাত্রীবাহী বজরা এটা? জি জি, কিছু যাত্রী এ ঘাটে নামবে। হুঁশিয়ার, ছলনা করলে জান দিতে হবে। ছলনা? কিসের ছলনা হুজুর? বজরায় কোনো সেপাই সালার চর গোয়েন্দা নেই তো? মাঝিটা হক চকিয়ে গেল। একটু চিন্তা করে বলল, তা কি করে বলবো হুজুর, আমরা ভাড়া নিয়ে যাত্রী বই। এক ঘাট থেকে আর এক ঘাটে পৌঁছাই, কে সেপাই কে গোয়েন্দা তা কি করে জানব? না জানলে ওই সদরঘাটে যাও, ওখানে সরকারি দপ্তর আছে, পরিচয় দিয়ে যাত্রী ওখানে নামাও। মাঝিরা হতাশ হল। কি করবে তারা ভাবতে লাগলো। এমন সময় বজরার ভেতর থেকে এক রমণী কণ্ঠ আওয়াজ এলো, মাঝি, বজরা আরো ঘাটের কাছে নাও, আমি কথা বলবো। সাহস পেয়ে জি আচ্ছা বলতে বলতে মাঝিরা দাঁড় টেনে বজরাটাকে ঘাটের কাছে এগিয়ে নিতে লাগলো। তা দেখে পুনরায় গর্জে উঠলেন শাহজাদা দাউদ খান। বললেন, তবে রে মুনাফিক, জান দিতে হবে। জবাবে মাঝিটা ফের ব্যস্ত কণ্ঠে বলল, ঘাটে ভেড়াবো না হুজুর, এক জেনানা কথা বলবেন হুজুরের সাথে, তাই একটু কাছে নিচ্ছি। শাহজাদা সবিস্ময়ে বললেন, জেনানা? জি হুজুর, এক মহিলা যাত্রী। বজরা আরো কাছে এলো। শাহজাদা দাউদ খান রেজা খানকে বললেন, আপনি একটু দাঁড়ান চাচা, আমি ব্যাপারটা কি দেখি। শাহজাদা পাড় থেকে ঘাটের নিচে নেমে এলেন। বজরার ভেতর থেকে এক বোরখাবৃত্তা তরুণী বেরিয়ে এসে শাহজাদাকে লক্ষ্য করে বললেন, এ কি জুলুম, আমরা আমাদের মাকানে যেতে পারবো না? শাহজাদা সসম্ভ্রমে বললেন, মাকানে? কোথায় মাকান আপনার? এই তো এইখানে, শহরের ওই প্রান্তে, ওই সামনের বস্তিতে। এই তান্ডা শহরে বাড়ি আপনার? জি, এ ঘাটই আমাদের ঘাট। এ ঘাট হয়ে এখানকার লোকজন নানা দিকে যায়। এখানে বজরা ভেড়ানো নিষিদ্ধ কখনো ছিল না। শাহজাদা লজ্জিত হলেন। তিনি ইতস্তত করে বললেন, না ঠিক তা নয়, তবে এ নির্দেশ কি খোদ সুলতান বাহাদুরের না আপনার নিজের? তরুণীর এ সাহস দেখে শাহজাদা তাজ্জব হলেন। তিনি পাল্টা সওয়াল করলেন, আপনি আমাকে চেনেন? তরুণীটি শক্ত কণ্ঠে জবাব দিলেন, কাউকে চেনে বেড়ানোর কাজ আমার নয়। কোনো সরকারি নিষেধাজ্ঞা থাকলে সেটা বলুন। যথেষ্ট তকলিফের কারণ হলে সদরঘাটে নামে গিয়ে অগত্যা। সদরঘাটে যাবেন? কি করব, সরকারি আদেশ তো আর অমান্য করা যাবে না। শাহজাদা প্রীত হলেন। তিনি উৎসাহভরে প্রশ্ন করলেন, আর সরকারি আদেশ না হলে? তাহলে এখানেই ভিড়বে বজরা? এখানেই ভিড়বে? জরুর, এ মুলুক কোনো অরাজকতার মুলুক নয়। আমি ভিড়তে না দিলে? আপনি কোন সুলতান যে নিজের হুকুম চালাবেন? সুলতান না হলেও সুলতানেরই লোক আমি। সুলতানের হুকুম ছাড়া তার লোকজনের আলাদা কোনো হুকুম থাকতে পারে না।
আর থাকলেও তা মানতে আমরা রাজি নই। রাজি নন? কক্ষনো না। এক মুলুকে 5 জনের 5 রকম হুকুম চলে না। এত বল কোথেকে পেলেন আপনি? তরুণী একটু ভড়কে গেলেন। একটু চিন্তা করে ফের তিনি সোচ্চার কণ্ঠে বললেন, কানুন থেকে। সব দেশেই কানুন থাকে ধরা বাঁধা। কানুন ছাড়া কেউই খেয়াল খুশি মতো দেশ চালাতে পারে না। বটে। তাছাড়া যতটা আমি শুনেছি আর জেনেছি, এ মুলুকের সুলতানও খেয়ালি বা স্বেচ্ছাচারী নন। প্রজাদের উপর অন্যায় জুলুম নিজে তিনি করেন না, আর তার কোনো লোকের বা কর্মচারীর জুলুমও তিনি বরদাস্ত করেন না। আমার ভয় কিসের? আচ্ছা, আপনি তার কর্মচারী বা যেই হন না কেন, আপনার আলাদা আর অন্যায় আদেশ মানব কেন আমি? না মানলে কি করবেন? আপাতত করতে কিছুই পারব না, তবে জরুর জানবেন, এ জুলুমের জন্য সুলতানের কাছে কৈফিয়ত চাইব আমরা। কৈফিয়ত চাইবেন? কেন নয়? আমরা কি প্রজা নই? আমাদের দাবি নেই তার উপর? সাব্বাস সাব্বাস। পরম খোশে শাহজাদা হাততালি বাজালেন। এরপর তিনি মাঝিদের লক্ষ্য করে বললেন, বজরা ভেড়াও কোনো ভয় নেই। মাঝিরা খুশি হয়ে বলল, ভেড়াবো হুজুর? শাহজাদা হাসি মুখে বললেন, আলবাত ভেড়াবে। আমার কি কানুনের ভয় নেই? একথায় মাঝিরা ফের দমে গেল। নিষ্প্রভ কণ্ঠে বলল, হুজুর। শাহজাদা সাহস দিয়ে বললেন, আরে বলছি তো ভয় নেই, বজরা ভেড়াও। অনেক তকলিফ দিয়েছি আমি ওনাদের। মাঝিরা আবার দাঁড় টানতে লাগল। দণ্ডায়মান তরুণীর দিকে শাহজাদা দাউদ খান কাররানি এক ধ্যানে কিছুক্ষণ চেয়ে রইলেন। ভাবতে লাগলেন, গোটা বাঙ্গালার জেনানার এমন সাহস যদি হতো, সুলতান আর কানুনের প্রতি এমন আস্থাও মুলুকের তামাম লোকের থাকত যদি। বজরা এসে ঘাটে ভিড়ল। বোরখাবৃতা 3-4 জন মহিলা, কয়েকটা বালবাচ্চা ও কয়েকজন বৃদ্ধ বজরার ভেতর থেকে বেরিয়ে এলেন। ওই তরুণী সহ সবাই তারা বজরা থেকে নামার উদ্যোগ করতে শাহজাদা ঘাট থেকে সরে এলেন এবং পাড়ের উপর উঠে এসে রেজা খানকে হাসি মুখে বললেন, চলুন চাচা, জব্দ এলেম হল জব্বর, এবার ফেরা যাক। ফৌজদার রেজা খান তন্ময়ভাবে বললেন, তাজ্জব, মেয়েটার তারিফ না করে পারা যায় না। কে এই মেয়ে? জবাবে শাহজাদা বললেন, জানি না ঠিক, তবে এই বস্তিতেই নাকি থাকে, এখানেই বাড়ি। একটা বস্তির মেয়ে এত তেজি, এই যে ছায়ের মধ্যে আগুন। জি চাচা, অনেক সময় এমনই দেখা যায়। না না, অনেক সময় দেখা যায় না, কদাচিৎ দেখা যায়। শাহজাদা দিলেও এমন প্রশ্নই ছিল, কিন্তু তাতে তিনি গুরুত্ব না দিয়ে হাসি মুখে বললেন, তাই নাকি চাচা? অবশ্যই, মেয়েটা ভাবিয়ে তুললে দেখছি। আর ভেবে কাজ নেই, ওই দেখুন চারদিকে লোক জমে যাচ্ছে, এবার চলুন। এদিকের বস্তিটা ঘাট থেকে খুব বেশি দূরে নয়, মাঝখানে এক ফালি মাঠ। হঠাৎ ঘাটের উপর লড়াই শুরু হয়। বস্তিবাসীরা ভয়ে সবাই বস্তির মধ্যে চুপচাপ ছিল। এক্ষণে লড়াইটা থেমে যাওয়ায় আর সেপাই সেনা অন্তর্হিত হওয়ায় ঘটনাটা জানার জন্য তারা 2-1 জন করে ভয়ে ভয়ে ঘাটের দিকে এগোতে শুরু করল। কয়েকজন ইতোমধ্যে আশেপাশে পৌঁছে গিয়েছিল। তা লক্ষ্য করে ফৌজদার রেজা খান বললেন, হ্যাঁ তাই চলুন, খামোখা এদের কৌতূহল বাড়িয়ে কোনো কাজ নেই। উভয়ে অশ্ব ছুটিয়ে দিলেন। বজরা থেকে নেমে ঘরে ফেরার খানিক পরেই সেই তরুণীটির কাছে ছুটে এলেন পাশের বাড়ির ফিরোজা বানু। এসে তিনি 2 চোখ কপালে তুলে বললেন, ওম্মা, সে কিলো দৌলত, সে কি কথা? এই তরুণীর নাম দৌলত। মা নাম দিলেন দৌলতুন্নেসা, বাপ বললেন দৌলত জাহান। দুজনে 2 দিক ধরে টানাটানে করার পর আম্মাজান হেরে গেলেন, আব্বারটাই টিকে রইল। দৌলত জাহান সবিস্ময়ে বললেন, কি কথা ভাবি? ফিরোজা বানু বললেন, এক লাফে একদম এত দূর? কিরকম? তুমি আসলে আওরাত না সেপাই? আওরাত না সেপাই? তোমার কি মনে হয়? এতদিন তো আওরাতই ভেবেছি, মুখ টিপলে একটা কথাই বেরোনি, কিন্তু এখন তো দেখছি বিলকুল সেপাই। তো আর কি, এখন তোমার খসমকে বলে
সুলতানের বাহিনীতে আমার একটা নকরি জুগিয়ে দাও। আমার খসম তোমাকে দেবে নকরি জুগিয়ে। তার নকরিটা মজবুত করার জন্যে এখন তোমাকেই তো ধরতে হবে, তার আমাকেই ধরতে হবে। হবে না? তুমি এখন একটা কথা ছুড়ে মারলে তার দাম 1,00,000 মুদ্রা। 1,00,000 মুদ্রা? তারও বেশি? বাঘের নাকে দড়ি পরাতে পারে যে, তার কথা ফেলতে পারে কেউ? দৌলতজাহান নীরব হয়ে গেলেন। এরপর কপট গাম্ভীর্যে বললেন, কয়দিন আমি বাড়ি ছিলাম না, এর মধ্যে এই কাণ্ড করে বসেছ? এই কাণ্ড? শুনেছি তোমার নানাজান নাকি গুলি খেতেন, দিনরাত নেশায় বুঁদ হয়ে থাকতেন। তুমিও শেষ পর্যন্ত সেই পথে গেলে। তার মানে আমি নেশা করতে শুরু করেছি? শুরু করেছ মানে কি? পুরো দস্তুর নেশা করে বসেছ। নেশা করে না এলে এমন আবল তাবল বকতে পারে কেউ? কেউ কি বলছো? এ কথা ওপাড়া সবাই তো বলছে। সবাই তারা নেশা করেছে একসাথে। সবাই এই কথা বলছে। শুধুই কি বলা, তোমার তারিফে পাড়াটা গোটাই গরম হয়ে উঠেছে। বাপরে বাপরে বাপ, পড়বি তো পড়ে একদম বাঘের ঘাড়ে। বাঘের ঘাড়ে? বাঘ বলে বাঘ, বিলকুল বুনো বাঘ, কোনো খাঁচা খোয়ারের নয়। কোন সে বুনো বাঘ? ওই শাহজাদা দাউদ খান, এ মুলুকের খোদ ছোট বাহাদুর। ভয় কেউ যার সামনে দিয়ে পথ চলতে পারে না। কেন, উনি কি মানুষ খান? মানুষ খান না ঠিকই, কিন্তু যেরকম দুর্দান্ত আর বেপরোয়া, তাতে মানুষকে ঘায়েল করতে কতক্ষণ? তা আমি তার কি করলাম? এক ধমকে তুমি তাকে খামোশ করে দিলে। খামোশ করে দিলাম? তাই তো সবাই বলছে। তোমার ধমক খেয়ে বাঘটা নাকি সুরসুর করে সয়ে পড়ল। তাজ্জব! কে বলছে সে কথা? যারা দেখেছে তারাই তো বলছে। অন্যেরা সবাই তাদের মুখে শুনছে এবং বলছে। দৌলতজাহান এবার সত্যি সত্যি গম্ভীর হলেন। কিঞ্চিত চিন্তা করে তিনি বিস্মিত কণ্ঠে বললেন, সে কি? এবার একটু খোলাসা করে বলো তো, কখন আর কোথায় বাঘ দাঁড়ালাম? এই কিছুক্ষণ আগে আমাদের ওই নদীর ঘাটে। নদীর ঘাটে? একপাল সেপাইকে যে মেরে পিটে তাড়িয়ে দিল, তাকেই তুমি এক ধমকে ঠান্ডা করে দিলে? ভাবি, তোমাদের বজরাটা কি কেউ আটকেছিল? কোন সাওয়ারি? হ্যাঁ, এক সাওয়ারি তাই দিয়েছিলেন। কে ওই সাওয়ারি? তিনিই তো সে বুনো বাঘ দাউদ খান, খোদ সুলতানের ছোট ছেলে। কার সাধ্য ছিল তার হুকুম অমান্য করে বজরা ঘাটে ভেড়াই? তুমি নাকি আচ্ছা মতো ধমকিয়ে তাকে ভাগিয়ে দিয়েছ ঘাট থেকে। দৌলতজাহান এতক্ষণ এই সন্দেহই করছিলেন। এক্ষণে তা পরিষ্কার হয়ে যাওয়ায় তিনি যার পর নাই তাজ্জব হলেন। বাঘ হারিয়ে ফেলে তিনি ভাবতে লাগলেন, যাকে তিনি সুলতানের এক মামুলি কর্মচারী ঠাউরেছিলেন, সে লোক খোদ শাহজাদা দাউদ খান। শাহজাদার সাথে তিনি ওই আচরণ করেছেন। উনিই যে শাহজাদা, এটা ঘূর্ণাক্ষরেও জানলে তো ওই আচরণ তিনি করতেন না। ছি ছি, কত কটু কথাই না শুনিয়েছেন তিনি তাকে। দৌলতজাহানকে ভাবতে দেখে ফিরোজা বানু প্রশ্ন করলেন, কি হলো, কথাটা ঠিক কিনা? দৌলতজাহান আনমনাভাবে বললেন, হ্যাঁ, অনেকটা ঠিক। ফিরোজা বানু বিস্মিত কণ্ঠে বললেন, তাজ্জব! এতটাও সম্ভব? ভাবি, ব্যাপারটা কি বলতো? তোমার মতো অবলা এক আওরাতের কথা শুনে শাহজাদা দাউদ খান ঠান্ডা হয়ে গেলেন, এর মহত্বটা কি? মুখের ঢাকনা তোলা ছিল নাকি তোমার? আর চোখে চেয়ে ফিরোজা বানু হাসতে লাগলেন। দৌলতজাহান সবিস্ময়ে বললেন, কেমন? যদি তোমার মুখখানা উনি দেখতে পেয়ে থাকেন, তাহলে আর তাজ্জব হবার কিছু নেই, এমনটিই স্বাভাবিক। মানে? রূপ বলে রূপ, জ্বলন্ত আগুন। এ আগুনের ছোঁয়া লাগলে বন জঙ্গল ঝলসে যায়। উনি তো একটা মানুষ। তাজ্জব! আশরেফ মানুষই নন, শুনেছি একেবারে কাঁচা বয়স। এরপর আর লাগে কি? এসব তুমি কি বলছো? কি আর বলবো, ওই কাঁচা মাথাটা চিবিয়ে খেয়ে এসেছ নাকি, তাই বলছি। রূপ যদি দেখতে পেয়ে থাকেন তোমার। দৌলতজাহান ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি রুষ্ট কণ্ঠে বললেন, আহা ভাবি, থামো তো। তোমার কথা শুনে মনে হচ্ছে আমি পথে ঘাটে সবাইকে শুধু রূপ দেখিয়েই বেড়াই। ফিরোজা বানু দমলেন না,
তিনি আরও জিদ ধরে বললেন, তা না বেড়ালে এমনটি সম্ভব হলো কি করে? আসমানি মজে যায়? তা হবে কেন? ন্যায্য কথা বলার জন্যে, যা সত্য আর ন্যায় তা সঠিকভাবে তুলে ধরার জন্যে। সত্যিই কি তাই? সত্যি নয় তো মিথ্যা। দেখলাম উনিও জ্ঞানী মানুষ, ভালো লোক, ন্যায় অন্যায়টা সহজে উনি বুঝতে পারলেন, আর তাই জিদ ধরে থাকলেন না। এত বিশ্বাস করতে হবে আমাকে? খোদ শাহজাদাকে ন্যায় অন্যায় সমঝিয়ে দেওয়ার মতো জ্ঞান আর বুকের পাটা কোনো মামুলি অরাতে থাকা সম্ভব? কেন, মামুলি অরাতেরা কি মানুষ নয়? মামুলি বলেই কি সত্যি কথাটা বলার মতো জ্ঞান বুদ্ধি আর সাহস কারোরই থাকতে হবে না? আমি তো তা ভাবতে পারি না। তা পারবে কি করে? তুমি তো কোনো ব্যাং। তোমার কাজের মধ্যে কাজ শুধু খসমের পায়ে কদম বুসি করা আর দুই বেলা হাঁড়ি ঠেলা। দুনিয়াটাও দেখলে না, এর হাল হকিকতটাও জানলে না। ফিরোজা বানু হেসে বললেন, জানেনি বলেই তো জানতে চাচ্ছি। সে হাল হকিকতের কথাটাই শোনাও একটু আমাকে, শুনে আমি কানটা জুড়াই। আমার দায় পড়েছে। দায়টা তোমারই। ঘুরলে তোমার মাথায় ঘুরছে, আমারটা ঘুরছে না। আমার মাথা ঘুরছে মানে? তোমার মুখে বোরকা ছিল বুঝলাম, কিন্তু শাহজাদা নিশ্চয় বোরকা পরে তোমার সামনে দাঁড়াননি। তুমি তাকে আপদমস্তক দেখেছ। তাতে কি হয়েছে? হবে আবার কি? তোমার ভাই একদিন বললেন, রমণীকুলের মস্তকগুলো সুস্থ রাখার প্রয়োজনে নাকি শাহজাদা দাউদের বোরকা পরে বাইরে বেরোনো উচিত। তার ওই কথা শুনেই বলছি। মানে? মানে ওই শাহজাদার সুরতটা নাকি বড়ই বেয়াড়া। তিনি শহরের মধ্যে ঢুকলেন আগে রাস্তার দুপাশের জানালাগুলো খটাখট খুলে যায়। তুমি তাকে সামনাসামনিই দেখেছ। তোমার দিলের কয়টা জানলা খুলে গেছে সেই ফাঁকে? মাথা মগজের অবস্থাটা কি তোমার? এ সমস্ত হাল হকিকতের কথা এ কোনো ব্যাংকে একটু শোনাও না। চোখের না হোক, কানের পর্দা খুলুক আমার। ফিরোজা বানু সকৌতুকে হাসতে লাগলেন। দৌলতজাহান ক্ষণিকের জন্য নীরব হয়ে গেলেন। কিছুটা বেশি করে বললেও একেবারে মিথ্যা বলেননি ফিরোজা বানু। শাহজাদার সুরতটা দেখার মতোই বটে। কথা বলার ফাঁকে দৌলতজাহান যে বার কয়েক লক্ষ্য করেননি সেটা, শাহজাদার বিনম্র আর সহৃদয় আচরণে আদৌ যে আকৃষ্ট হননি দৌলতজাহানের এটা জোর দিয়ে বলার কোনো উপায় নেই। তবে একান্তই তাৎক্ষণিক ব্যাপারে সব তন্ময় হওয়ার মতো এ নিয়ে দৌলতজাহানের কোনো কিছুই ঘটেনি। তাই ফিরোজা বানুর কথায় তিনি বিরক্ত হয়ে বললেন, ভাবি, তুমি কি স্রেফ এইসব রঙ্গ করতে এসেছ? আর কি কোনোই কথা নেই তোমার? আর কথা কি থাকবে? লোকটা যে ভালো তা তুমি নিজেই স্বীকার করেছ। তার স্রোতটা কেমন লাগলো তোমার এটা জানার চেয়ে আর বড় কথা কি থাকবে আমার বলো? ফিরোজা বানু পূর্ববৎ হাসতে লাগলেন। দৌলতজাহান সরসে বললেন, বটে। তাহলে তুমি তোমার ওই কথা নিয়েই থাকো, আমি আমার কাজে যাই। বলেই দৌলতজাহান কপট গোস্বায় উঠতে গেলেন। ইতোমধ্যে হন্তদন্ত হয়ে মুরাদ খান এসে তাদের সামনে হাজির হলেন। দৌলতজাহানকে দেখেই তিনি আরও অধিক উতলা হয়ে উদ্ভ্রান্ত কণ্ঠে বললেন, কি মুসিবত, কি মুসিবত! তোমরা এসে তুফানের মধ্যে পড়েছ? কি সর্বনাশ! আম্মা যান কই? তোমার আম্মা? মুরাদ খান প্রৌঢ় লোক, দৌলতজাহানের দাদু সাহেব। আপন নন, তবু আপনের চেয়েও বড়। দৌলত আর তার আম্মা দিনার বানুকে নিয়ে মুরাদ খানের সংসার। মুরাদ খান নকরি করেন বাঙ্গালার অধিপতির, মামুলি এক নকরি। অনেকটা তার রোজগারে সংসার চলে দৌলতজাহানদের। তাদের ঘাটের উপর লড়াইয়ের খবর শুনতে পেয়ে মুরাদ খান ব্যস্ত হয়ে ছুটে এসেছেন বাড়িতে। দৌলতেরা কহলগাঁয়ে বা খিলগাঁও আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। আজকেই যে ফিরে এসেছেন তারা, মুরাদ খান তা জানেন না। লড়াই হয়েছে শুনেই তিনি ছুটে এসেছেন নিজের বাড়ির আর প্রতিবেশীদের খবর নিতে। এক্ষণে দৌলতজাহানকে দেখে তিনি আরও অধিক অস্থির হয়ে উঠলেন এবং অস্থির কণ্ঠে এই প্রশ্ন করলেন। জবাবে দৌলতজাহান বললেন, আম্মা ওই অন্দরে। কিন্তু তুফান মানে? কিসের তুফান দাদু? মুরাদ খান আসমান থেকে পড়লেন। বললেন, আরে বলে কি? একটু আগে জব্বর এক জং হয়ে গেল এখানে, আরই বলে কিসের তুফান? তোমরা কোনো ঝুটঝামেলায় পড়নি তো? মানে সহি সালামতে মাকানে ফিরতে পেরেছ তো?
একটু চিন্তা করে দৌলতজাহান বললেন, জি, সহি সালামতই ফিরেছি, ঝুট ঝামেলা আর এমন কি। না হলেই ভালো, যে কাণ্ড ঘটে গেল এদিকে, আমি ঘরবাড়ির ভাবনা নিয়ে ব্যস্ত, তার মধ্যে তোমরা ফের নেহায়েত আল্লাহ তাআলার মেহেরবাণীতে বেঁচে গেছো তাহলে, নইলে যে কি হতো। মুরাদ খান হাঁপাতে লাগলেন। ফিরোজা বানু প্রশ্ন করলেন, সে খবর আপনি এতক্ষণে পেলেন দাদু? পূর্ববৎ ব্যস্ত কণ্ঠে মুরাদ খান বললেন, হ্যাঁ, এই একটু আগে। থাকি তো শাহী এলাকার এক কিনারে, তা যাক, এদিকের মানে আমাদের এই পাড়াটার কোনো ক্ষয়ক্ষতি করেনি তো সেপাইরা? ফিরোজা বানু বললেন, জি না দাদু, লড়াইটা ওই ঘাটের উপরে শুরু হয়ে ঘাটের উপরেই থেমে গেছে, ওর কোনো ঝাপটাই পাড়াতে এসে লাগেনি। আলহামদুলিল্লাহ, বাঁচা গেল। খবর শুনে ভাবলাম, যাহ, আমাদের পাড়াটা বুঝি পুড়িয়েই দিল পরদেশিরা। তাই নাকি? ভাববো না। এ নিয়ে শাহী এলাকায় হইচই পড়ে গেছে। খোদ ছোট শাহজাদা আর ডাকসাইটে ফৌজদার রাজু খানের হাত পায়ে চোট লেগেছে অনেকগুলো। এ কি চারটিখানি কথা? ঘটনা কি দাদু? লড়াই বাঁধল কেন? কেন আবার? ভিনদেশি সেপাই বজরা নিয়ে এ মুলুকে হাওয়া খেতে এসেছিল, তা আবার একদম শাহজাদা দাউদ খানের সামনে। মরার আর জায়গা পায়নি বেটারা। আচ্ছা, এর উপর সাথে ওই রাজু খান, আর কিছু লাগে? রাজু খান না রেজা খান, এই হলেই হলো। আগে তো রাজুই ছিল নামটা। শুধু রাজু কেন, কালাচাঁদ বা আরও কি কি যেন নাম ছিল, কিন্তু এখন কি তাই আছে? এখন তো আরে নামে কি এসে যায়, নামটা বড় না হিম্মতটা বড়? স্রেফ দুজন লোক ওই একপাল ভিনদেশি সেপাইদের যে কুকুর তারা করে বজরায় তুলে দিল, সেদিকটা দেখছ না? তাই নাকি দাদু? তাই তো লড়াইটা অল্পতেই থেমে গেল। যাবে না, শক্ত ঘা পড়েছে যে। দাদু, কিন্তু শাহী মহলে তাই বলে লড়াই এখনো থামেনি, এর জের সেখানে চলছেই। কিরকম? বড় শাহজাদা বাইজিদ খান রেগে তো আগুন। তাকে কেন খবর দেওয়া হয়নি? সেপাইদের কেন তলব দেওয়া হয়নি? পরদেশি সেপাই নিয়ে বজরা কি করে তেড়ে এখানে? গোয়েন্দারা কি করছে? এই কিসিমের হাজারো প্রশ্ন। তাই পাহারাদার থাকতে কার বজরা কি সমাচার বজরা ভেড়ার আগে এসব প্রশ্ন করবে না? যাত্রীবাহী বজরা না সেপাইয়ের বজরা, এটা লক্ষ্য করবে না? ফিরোজা বানু ও মুরাদ খান বাতচিত করতে লাগলেন, ভাবতে লাগলেন দৌলতজাহান। লড়াইয়ের খবর কিছু পরে দৌলতজাহানও শুনেছিলেন, কিন্তু আসল ঘটনা জানতেন না। এতক্ষণে তার কাছে পুরো ব্যাপারটাই পরিষ্কার হয়ে গেল। তিনি এতক্ষণে বুঝতে পারলেন বজরা দেখেই কেন শাহজাদা এত ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। ওটা যে তার খেয়াল খুশি ছিল না, এর পেছনে কারণ ছিল যথেষ্ট। এটা বুঝতে পেরে দৌলতজাহান আর এক দফা শর্মিন্দা বোধ করলেন। এতটার পর লোকটা যে এত অল্পতে হাত ছাড়লেন, তার এত কথা ওইভাবে হজম করলেন, এটা ভেবে কেবল তিনি তাজ্জব হতে লাগলেন। কথার ফাঁকে ফিরোজা বানু একসময় রসিকতা করে বললেন, লড়াই কিন্তু শাহজাদা শরীফ ওই সেপাইদের সাথেই করেনি দাদু, আপনার এই নাতনির সাথেও করেছে। বুঝতে না পেরে মুরাদ খান বললেন, কিরকম? ফিরোজা বললেন, লড়াইয়ের একটু পরে ওদের বজরা এসে ঘাটে ভিড়তে গেলে শাহজাদা বাধা দিলেন, আর যায় কোথায়? আপনার এই নাতনিটা তাকে এমন ধোলাই দিলেন যে বাছাধন ওই বিদেশি ফৌজের পতো পড়ি মড়ি করে দে ছুট। ফিরোজা বানু হাসতে লাগলেন। মুরাদ খান শঙ্কিত কণ্ঠে বললেন, তার মানে কি? ধোলাই দিল মানে? কাকে ধোলাই দিল? ওই শাহজাদা দাউদ খানকে। সে কি শাহজাদার সাথে কথা বলেছে দৌলত? শুধু কথা বলেছে, সেপাইয়ের মতো মুখোমুখি দাঁড়িয়ে রীতিমতো বহাস করেছে। কে? এই দৌলত? হ্যাঁ হ্যাঁ, আপনার এই জঙ্গি নাতনি। শুনলাম হাতাহাতিটাই শুধু বাকি ছিল। দৌলতের দিকে বাঁকা নজরে চেয়ে মুখ টিপে হাসতে লাগলেন ফিরোজা। মুরাদ খান অস্থির হয়ে উঠলেন। তিনি ব্যস্ত কণ্ঠে বললেন, সে কি কথা? এ কি করে হয়? ফিরোজা বানু বৃদ্ধটাকে আরও একটু তাতিয়ে দেওয়ার অভিপ্রায়ে জোরালো কণ্ঠে বললেন, আমার কথা বিশ্বাস না হয় পাড়ার মধ্যে গিয়ে একবার দেখুন, সবার মুখেই শুনতে পাবেন কি কাণ্ডটাই না করে এসেছে নাতনি আপনার। মুরাদ খান মাথায় হাত দিলেন। তিনি প্রায় চিৎকার করে বলে উঠলেন, হায় হায়, গেল গেল, আমার নকরিটাই শেষ অবধি গেল রে। হায় হায় হায়, কি সাংঘাতিক কথা! খোদ শাহজাদার সাথে বেত্তমেজি। মুরাদ খানকে হায় হায় করতে শুনে দৌলতজাহানের আম্মা
দিনার বানু অন্দরমহলে ছুটে এলেন এবং সবিস্ময়ে বললেন, কি হলো চাচা, আপনি এমন হাই হাই করছেন কেন? দিনার বানুকে দেখে মুরাদ খান আরও অধিক উদ্বেলিত হয়ে উঠলেন। আহাজারিটা আরও খানিক বাড়িয়ে দিয়ে বললেন, গেল গেল, নকরিটা আমার মাঠে মারা গেল আমি জান, এখন মাথাটা থাকলেই হয়। দিনার বানু বললেন, তার মানে? তোমার ওই বেটি, ওই দৌলত, খোদ শাহজাদা দাউদ খানকে নাকি যার পণ্যে অপমান করে এসেছে। কি গজব, কি গজব! কখন বুঝি সেপাই আসে ধরতে আমাদের এখানে? চাচা, এ কি মামুলি কোনো ব্যাপার? আচ্ছা আচ্ছা, আমির উমরা, যার সামনে মাথা তুলতে পারি না আমরা, তাকে একদম ওই বজরাঘাটে মুখোমুখি অপমান, তা আবার পুচকে একটা লেরকি হয়ে। শাহজাদা দাউদ খান এটাকে সহজভাবে ছেড়ে দেবেন ভেবেছ? দিনার বানু ঘটনাটা বুঝতে পারলেন। বুঝতে পেরে বললেন, কেন, ওই শাহজাদা এতই বদমেজাজি, খুব বড় উচ্ছৃঙ্খল? মুরাদ খান থমকে গেলেন। ফের তিনি তাজ্জব হয়ে বললেন, উচ্ছৃঙ্খল? কে? ওই ছোট শাহজাদা? তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে। তবা তবা তবা, তা হবে কেন? মস্ত বড় শরীফ আদমি, কি উমদা আর আদব কায়দা! আমার মতো একটা নগণ্য লোকের সাথে কত আদবের সাথে কথা বলেন তিনি। তবে যে ভয় পাচ্ছ, ওই বেয়াদবির জন্যে। কারো কোনো বেয়াদবি, কারো কোনো হামবড়া ভাব যাররা মাত্র বরদাস্ত তিনি করেন না। তোমার ওই বাহাদুর বেটি, তাকে নাকি যাচ্ছে তাই বলে চোরের অধিক অপদস্থ করেছে। নকরি আমার আর থাকে? দিনার বানু গম্ভীর কণ্ঠে বললেন, তাই এ নিয়ে তুমি এত ব্যস্ত হয়ে উঠেছ কেন? কি ও বলেছে তা তো আমি জানি, আমি তো সাথেই ছিলাম। হ্যাঁ হ্যাঁ, তা তো ছিলেই। শাহজাদা হিসাবে বলাটা কিঞ্চিত বেশি হয়ে গেছে ঠিকই, কিন্তু ও যা বলেছে তা এমন কোনো অন্যায় কোনো কথা তো নয়। হ্যাঁ, তাই নাকি? লোকটা যে শাহজাদা তা আমিও বুঝিনি, দৌলতও বুঝতে পারেনি। ভাবলাম কোনো কর্মচারীকে বলেছে। আমি পাশে থাকলে হয়তো এতটা বলতে দিতাম না, কিন্তু ভেতরে থেকে আমি বজরার দরজার কাছে আস্তে আস্তে কথাবার্তা ওদের শেষ হয়ে গেল। কিন্তু তাই বলে কি হয়েছে? মুরাদ খান ইতস্তত করে বললেন, শাহজাদা যদি গোস্বা হয়ে থাকেন, এত অল্পতেই তিনি গোস্বা হবেন? তা কি বলা যায়? গোস্বা হয়ে থাকলে তো নকরি আমার। দিনার বানু অভিযোগ করে বললেন, দিন দিন তুমি একদম ছাপোষা হয়ে যাচ্ছ চাচা, এত তোমার নকরির ভয়? তা মানে, গোস্বা হলে তখনই তিনি হতেন। তুমি ভেতরে এসো তো এবার, হাত মুখ ধুয়ে মুখে কিছু দাও। এত অল্পতেই যদি নকরি যায়, সে নকরিটা যাক, তাতে করে একেবারেই না খেয়ে আমরা মরব না। তা ঠিক, তা ঠিক। বাড়িতে কিছু মেহমান আছেন, হইচই না করে ভেতরে এসো। অনেকটা শান্ত হয়ে দিনার বানুর পিছু পিছু মুরাদ খান অন্দরে প্রবেশ করলেন। রসিকতার পরিমাণটা অধিক হয়ে যাওয়ার কারণে ফিরোজা বানু অপ্রস্তুত হয়ে শূন্যের দিকে চেয়েছিলেন। তাকে উদ্দেশ্য করে দৌলত জাহান এবার কপট রসে বললেন, বাব্বা, কাব্য করতে পারো তুমি বটে। বাঙ্গালার অধিপতি হজরত ই আলা সুলাইমান খান কররানি বিব্রত হয়ে পড়েছেন। পুত্র দাউদ খানের উপর তিনি নাখোশ। দিল্লির ফৌজের সাথে পুত্রের এ আচরণ তার অভিপ্রেত নয়। বাঙ্গালার অধিপতি সুলাইমান খান কররানি, তার তখতে আসার ইতিহাস বৈচিত্র্যময়। হোসেন শাহী বংশের বিলুপ্তির পর পাল্টে গেল বাঙ্গালা মুলুকের রাজনৈতিক রঙ্গালয়। তড়িৎবেগে ঘটতে লাগল বিচিত্র উত্থান পতন। পরিবর্তিত হতে লাগল রাষ্ট্রনৈতিক রীতিনীতি। দোর্দণ্ড প্রতাপশালী সুলতান আলাউদ্দিন হোসেন শাহর পরে তদীয় পুত্র নসরত শাহ, পৌত্র ফিরোজ শাহ এবং তৎপরে হোসেন শাহর অপর পুত্র গিয়াসউদ্দিন মাহমুদ শাহ বাংলার তখতে এলেন। এ পর্যন্ত বাংলা মুলুকের স্বাধীনতা 200 বছর কাল অবধি টিকে রইল এবং বাংলা মুলুকের ইতিহাসে একটা ধারাবাহিকতা বজায় রইল। শের শাহের হাতে গিয়াসউদ্দিন মাহমুদ শাহের মসনদ চুক্তির পরে শুরু হল মুঘল পাঠান দ্বন্দ্ব। এই মাহমুদ শাহের মসনদ চুক্তির পরপরই দিল্লির বাদশাহ হুমায়ুন বাঙ্গালা মুলুক দখল করলেন। হুমায়ুনকে পরাজিত করে শেরশাহ সুরি পুনরায় বাঙ্গালা সহ দিল্লির সাম্রাজ্য অধিকার করে নিলেন। বাঙ্গালা ও বিহার মুলুকের শাসন অতপর চলে গেল দিল্লি থেকে নিযুক্ত শাসনকর্তাদের হাতে।
নওয়াজিশ খান হলেন বাঙ্গালা মুলুকের শাসনকর্তা। বিহারে এলেন সুলাইমান খান কাররানি। তাজ খান কাররানি ও তার ভাই সুলাইমান খান কাররানি ছিলেন শেরশাহের প্রধান আমত্তবর্গের অন্যতম। সেই সুবাদে সুলাইমান খান কাররানির বিহার মুলুকের শাসনকর্তার পদ পেলেন। শেরশাহ ও তদীয় পুত্র ইসলাম খানের রাজত্বকালে বাঙ্গালা মুলুক স্বাধীনতা হারিয়ে দিল্লির অধীনস্থ হল। ইসলাম খানের মৃত্যুর পরে বাঙ্গালার তৎকালীন শাসনকর্তা মোহাম্মদ খান মোহাম্মদ শাহ গাজী উপাধি ধারণ করে স্বাধীন সুলতান রূপে বাঙ্গালার তখ্তে বসলেন। এ সময় থেকে পরবর্তী ২০ বছর যাবৎ বাঙ্গালা মুলুক পুনরায় স্বাধীন মুলুকের মর্যাদায় প্রতিষ্ঠিত হল। মোহাম্মদ শাহের মৃত্যুর পর তার পুত্র খিজির খান গিয়াসউদ্দিন বাহাদুর শাহ নামে বাংলার স্বাধীন সুলতান হলেন। তারপরে তার ভাই জালালউদ্দিন সুর দ্বিতীয় গিয়াসউদ্দিন জালাল শাহ নামে বাংলার তখ্তে বসলেন। পাশাপাশি বিহারের শাসনকর্তা সুলাইমান খান কাররানিও বিহারে তার দখল মজবুত করে নিতে লাগলেন। এই দুই মুলুকের মধ্যে সহযোগিতা গড়ে উঠতে লাগল। দ্বিতীয় গিয়াসউদ্দিন জালাল শাহ সুরের পর তার একমাত্র পুত্র মাস ৭ বাঙ্গালার তখ্তে আসীন থাকতেই তৃতীয় গিয়াসউদ্দিন নাম ধারণকারী জনৈক আফগান নেতা তাকে হত্যা করে বাঙ্গালার মসনদ জবরদখল করলেন। তা দেখে ছুটে এলেন সুলাইমান খান কাররানির ভ্রাতা তাজ খান কাররানি। তাজ খান কাররানির সাথে লড়াইয়ে এই তৃতীয় গিয়াসউদ্দিনের মৃত্যু ঘটলে বাঙ্গালা মুলুকে সুর বংশ বিলুপ্ত ও কাররানি বংশ প্রতিষ্ঠিত হল। তাজ খান কাররানি বাঙ্গালার তখ্তে আরোহণ করার ১ বছরের মধ্যে ইন্তেকাল করায় তার ভ্রাতা সুলাইমান খান কাররানি এখন বাঙ্গালার তখ্তে উঠেছেন। বিহারে তিনি ইতোমধ্যে তার আধিপত্য প্রতিষ্ঠিত করেছিলেন। ফলে তিনি বাঙ্গালা ও বিহার এই উভয় মুলুকের অধিপতি হয়েছেন। বাঙ্গালার রাজধানী এতদিন গৌড়ে ছিল। গৌড়ের আবহাওয়া অস্বাস্থ্যকর হয়ে পড়ায় সুলাইমান খান কাররানি মসনদে উঠেই বাঙ্গালার রাজধানী গৌড় থেকে গঙ্গার তীরে অবস্থিত এই তান্ডায় স্থানান্তর করেছেন। তিনি যখন বাঙ্গালার তখ্তে আসীন হলেন, দিল্লি সাম্রাজ্যের সম্রাট তখন হুমায়ুনের পুত্র জালালউদ্দিন মোহাম্মদ আকবর শাহ। দিল্লির শক্তি তখন থেকে এক অপ্রতিহত শক্তি। রাজ্য জয়ের নেশায় তখন থেকেই আকবর শাহ ব্যাকুল। বাঙ্গালার তখ্তে আসীন হওয়ার পর থেকে সুলাইমান খান কাররানির শক্তিও দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে। হুমায়ুন কর্তৃক দিল্লির মসনদ পুনর্দখলের ফলে এবং পরে আকবর শাহর উত্তরোত্তর রাজ্য বিস্তারের মুখে হিন্দুস্তানের আফগান শক্তি ছিন্নমূল হয়ে পড়ে। বাঙ্গালার অধিপতি সুলাইমান খান কাররানি এখন আফগান শক্তির ধারক হয়ে উঠেছেন। মুঘলদের নিকট পরাজিত হয়ে উত্তর ভারতের প্রায় তামাম আফগান নেতাই এখন বাঙ্গালার দিকে ছুটে এসেছেন এবং সুলাইমান খান কাররানির অধীনে একত্রিত হয়েছেন। আফগান নেতারা অনেকে এখন সুলাইমান খানের সভাসদ ও কর্মচারী। ফলে সুলাইমান খান কাররানির শক্তিও এখন এক দুর্বার শক্তি। এতদ সত্ত্বেও সুলাইমান খান কাররানি ভিন্ন নীতির আশ্রয় নিয়েছেন। দিল্লির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে টিকে থাকতে পারবেন না বোধে দিল্লির প্রতি তিনি বিনয়ী নীতি অবলম্বন করেছেন। পূর্ণ স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে থাকলেও তিনি নিজেকে প্রকাশ্যভাবে সুলতান বলে ঘোষণা দেননি। দেশের সবাই তাকে সুলতান বলে জানলেও দিল্লির বাদশাকে খুশি করার অভিপ্রায়ে তিনি হজরত-ই আলা উপাধি নিয়েই তুষ্ট আছেন এবং বিহারে থাকতে দিল্লির দরবারে যে ভেট বা উপঢৌকন পাঠানো শুরু করেন এখনও তা অব্যাহত রয়েছে। রাজধানী তান্ডার দরবার বাঙ্গালা ও বিহারের অধিপতি হজরত-ই আলা সুলাইমান খান কাররানি দরবারে এসে বসলেন।